বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দকে আমার রাভেস অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার ইমেল আইডি rabia.shiuli@gmail.com। আমার ইউটিউব চ্যানেল রাভেস অনলাইন ক্লাস এবং আমার প্রতিদিন আমাদের যে ক্লাসগুলো আমাদের কলেজের যে পেজ, সেই পেজে আপলোড হয়। সেই পেজের নাম হলো রামপাল কলেজ, মুন্সিগঞ্জ। এটার লিঙ্কে তোমরা ফেসবুকে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। তো এই যে ইমেল আইডি, আমার ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজের কথাগুলো বলা হলো, এই জন্য বলা হলো যাতে তোমরা আমাদের ক্লাসগুলো করার পর আম, বিভিন্ন তোমাদের যে অভিমত বা মন্তব্য যদি থাকে বা আমাদের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে যাতে এই ওয়েগুলোতে তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। তোমরা যদি কমেন্ট করো বা ইমেল করো, তাহলে অবশ্যই আমরা তোমাদের প্রশ্নের উত্তর আম, দিতে চেষ্টা করব। ঠিক আছে? তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা আমার যে ইউটিউব চ্যানেলটি আছে রাবিয়াস অনলাইন ক্লাস, সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যাদের জন্য আমার এই ক্লাসটি আমি তৈরি করেছি, তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী। আমি আসলে তাদের জন্য আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি। আজকে আমি তোমাদের যে বিষয় যে পেপারটা পড়াবো, সেটা হলো তৃতীয় পত্র। তৃতীয় পত্রের শিরোনাম হলো তোমার হিস্ট্রি অব দ্য মুসলিমস ইন ইন্ডিয়া 712 টু 1526 এডি, অর্থাৎ ভারতে মুসলমানদের ইতিহাস 712 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমরা জানো যে 712 খ্রিস্টাব্দে কি হয়েছিল? 712 খ্রিস্টাব্দে আরবরা প্রথম সিন্ধু বিজয় করেছিল এবং 1526 খ্রিস্টাব্দে তোমার কি হয়েছিল? হয়েছিল তোমার যে দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে, অর্থাৎ মুসলমানরা যে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছিল, সেটার পতন হয়েছিল। এবং দিল্লি সালতানাতের পতনের মধ্য দিয়ে তোমার মুঘল শাসন, যেটা আর কি মুঘল আমল, সেই মুঘল আমল শুরু হয়েছিল। অর্থাৎ সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলের সার্বিক অবস্থার চিত্র। তবে এই ক্লাসটা আমি অর্ধেক, যে প্রথম পার্টটা ছিল সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে এর বাকি যে অংশটা রয়েছে, সে যেটা আমি আলোচনা করতে পারিনি সেদিন গত ক্লাসে, আমি আজ সেই বিষয়গুলো শেষ করার চেষ্টা করব এবং এই অধ্যায়টা মূলত আমি এই আজকের লেকচারের মাধ্যমেই শেষ করব। তোমাদের আজকে আমি প্রথমেই তাহলে আলোচনা আলোচনা করব, আম, সেটা হলো যে সামাজিক অবস্থা। অর্থাৎ কি তোমার সিন্ধু ও মুলতান বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষের যে সামাজিক অবস্থাটা ছিল, অর্থাৎ সোশ্যাল কন্ডিশনস, সেটা আমি আজকে আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, সমসাময়িক ওই সময়ের যে দলিল দস্তাবেজ ছিল, শিলালিপি, চীনা এবং আরব পর্যটকদের যে বিবরণ, সেই বিবরণ থেকে আমরা জানতে পারি যে আরব বিজয়ের প্রাক্কালে ভারতের সমাজ জীবন সম্পর্কে আসলে তোমার সুস্পষ্ট ধারণা লাভ করা আহ, যায়। তো প্রাপ্ত তথ্য থেকে আসলে তখন দেখা যায় যে তখন ভারতের সামাজিক অবস্থা সন্তোষজনক ছিল না।
আসলে তখন যে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা ছিল, সেটা আসলে তোমার কুসংস্কারচ্ছন্ন একটা সমাজ ব্যবস্থা সেখানে বিরাজ করত। তোমার সেই সমাজ ব্যবস্থায় অমানবিক প্রথা দ্বারা জর্জরিত ছিল। তাছাড়াও সমাজের যে আর্থ ও সামাজিক বৈষম্য, সেই আর্থ-সামাজিক বৈষম্যটা তোমার প্রকট একটা আম আ আকারে ছিল তখন। আ তোমার সংখ্যাগরিষ্ঠ মানুষের আসলে ধর্ম ছিল তোমার হিন্দু। কালক্রমে তোমার হিন্দু সমাজে একটা সংকীর্ণ জাতিভেদ প্রথা বিস্তার করেছিল এবং প্রাধান্য লাভ করেছিল, তা তোমরা জানো। তো আম প্রাচীন যে হিন্দু সমাজ ছিল, সেই হিন্দু সমাজ তোমার আসলে কয়েকটি বর্ণ প্রথায় বা কয়েকটি বর্ণে বিভক্ত ছিল। আসলে আ তাদের সেই বর্ণগুলো যদি দেখি তাহলে এখানে প্রধান ৪ টি বর্ণে আসলে তারা বিভক্ত ছিল। একটি ছিল তোমার ব্রাহ্মণ, তারপর যে ২য় অবস্থানে ছিল তোমার ক্ষত্রিয়রা এবং ৩য় অবস্থানে ছিল তোমার বৈশ্য এবং ৪র্থ অবস্থানে ছিল তোমার শূদ্র। এই ৪ টি বর্ণ আ প্রথা বা বর্ণের বিভক্ত ছিল তোমার ভারতবর্ষের সাধারণ জনগণ। মূলত যারা হিন্দু ছিল তারা ৪ টি বর্ণে বিভক্ত ছিল। এই ৪ টি বর্ণের মধ্যে আসলে সমাজে তোমার ব্রাহ্মণ ও যারা ক্ষত্রিয় ছিল, সে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের প্রভাব ছিল সবচেয়ে বেশি। তারা অন্যদের থেকে তোমার অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করত। এই সময় ক্ষত্রিয়রা যুদ্ধ-বিগ্রহ এবং শাসনদণ্ড পরিচালনা করতেন। আর বৈশ্য যারা ছিল এরা আসলে ব্যবসা-বাণিজ্য করত এবং শূদ্র মূলত ছিল কৃষি ও অন্যান্য সাধারণ পেশায় যারা নিয়োজিত ছিল। অর্থাৎ নিম্নবিত্ত যে শ্রেণী ছিল মূলত তারা ছিল আসলে শূদ্র। তো এই সামাজিক পদমর্যাদা ও সুযোগ সুবিধার বিবেচনায় বৈশ্য এবং বিশেষ করে শূদ্ররা ছিল বঞ্চিত, অধঃপতিত ও নিগৃহীত। শূদ্ররা সমাজে অপবিত্র, অস্পর্শ বলে বিবেচিত হতো। তো দেখো এই সময় গবেষক ও অধ্যাপক তোমার মোহাম্মদ তোমার ইনামুল হক বলেছেন যে হিন্দুদের মধ্যে শ্রেণীবিভাগ নীতি নিম্ন স্তরের লোকদের ভীষণভাবে তোমার ক্ষতিগ্রস্ত করেছিল। তো আসলে যে তখন যে একটা শ্রেণীবিভাগ নীতি ছিল আসলে মূলত নিম্ন স্তরের যে হিন্দুগণ ছিল মূলত তারাই আসলে এর দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত ছিল। শূদ্রদের তোমার বেদ, গীতা পাঠ এমনকি বেদ বাক্য শোনারও অধিকার তাদের ছিল না। মন্দিরে প্রবেশের কোনো অধিকার তাদের ছিল না, বরং মন্দিরে প্রবেশ তাদের জন্য নিষিদ্ধ ছিল। তৎকালীন সমাজে তোমার বহুবিবাহ যে প্রথা সেটা আসলে প্রচলিত থাকলেও আসলে অসমবর্ণ বা আন্তঃসাম্প্রদায়িক বিবাহ এবং বিবাহ তোমার যে বিধবা বিবাহ, সেই বিধবা বিবাহটা তখন তোমার ওই সমাজে নিষিদ্ধ ছিল। অর্থাৎ কি দেখো যে বহু বিবাহ প্রচলিত ছিল কিন্তু সেটা হতে হতো তোমাদের সমবর্ণের। অর্থাৎ কি তোমার ব্রাহ্মণ যারা ছিল আসলে তারাই ব্রাহ্মণের কন্যাকে বিয়ে করতে পারতো। এরকম একটা তোমার শ্রেণীভেদ তখন ভারতের সমাজে প্রচলিত ছিল। তাছাড়া দেখো তখন আসলে আন্তঃসাম্প্রদায়িক একটা বিবাহ দেওয়ার একটা প্রথা তখন প্রচলিত ছিল। অর্থাৎ নিজেদের সম্প্রদায়ের মধ্যেই আসলে তারা যে বৈবাহিক সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো তারা করত। তাছাড়া তোমার যে বিধবা, যদি বিধবা তো জানো কারা, আসলে যদি স্বামী মরে যায় তাহলে সেই স্ত্রীকে বলা হয় বিধবা। তো এই বিধবা বিবাহ টোটালি তোমার তখন নিষিদ্ধ ছিল। তোমরা জানো যে আসলে পরবর্তী সময়ে মধ্যযুগের প্রায় মধ্যযুগের শেষের দিকে প্রায় তোমার তখন আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলে এই যে বিধবা বিবাহ প্রথা সেটা আসলে চালু করেছিলেন।
তোমার এটা আসলে ১৯ শতকের ১ম দিকের ঘটনা এটা। আ অর্থাৎ বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তাছাড়া আরেকটা তোমার খুব জঘন্য একটা প্রথা তোমার ওই ভারতের সমাজ ব্যবস্থায় প্রচলিত ছিল। সেটা হলো তোমার সতীদাহ প্রথা। যে প্রথায় আসলে তোমার যদি আ আ মনে করো যে ইস কোনো স্ত্রীর যদি স্বামী মরে যেত, তাহলে আসলে স্বামীকে তো চিতায় পোড়ানো হতো আগুনে। তোমরা জানো। তো ওই যে স্বামীর জন্য যে চিতা আসলে স্বামীর আ ই মানে স্বামীকে পোড়ানো হতো, তখন ওই জীবন্ত স্ত্রীকে আরকি তোমার ওই স্বামীর চিতায় আসলে পুড়িয়ে মেরে ফেলা হতো। তো এই যে একটা জঘন্যতম একটা প্রথা, এই প্রথাটা তোমার সতীদাহ প্রথা নামে আ পরিচিত। তো এই সতীদাহ প্রথাটা তোমার ওই তৎকালীন ভারতের ভারতবর্ষের সমাজে তোমার প্রচলিত ছিল। তোমাদের অনেক সময় সতীদাহ প্রথা কি? এটা সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে। খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন। তো তোমরা এতে আমি একটু ডিটেইলস বলি, তোমরা একটু জেনে নাও। আসলে সতীদাহ প্রথা প্রাচীন হিন্দু সমাজে প্রচলিত একটি সামাজিক রীতি। এ প্রথায় স্বামীর মৃতদেহের সাথে বিধবা স্ত্রীকে একই চিতায় পুড়িয়ে মারা হতো। তখন স্বামীর মৃত্যু হলে চূড়ান্ত আনুগত্য দেখাতে মূলত বিধবা স্ত্রীকে স্বেচ্ছাপ্রণোদিত হয়েই স্বামীর চিতায় আত্মাহুতি দিতে হতো। তবে আসলে সেটা আসলে স্ত্রীর স্বেচ্ছাপ্রণোদিত হতো কিনা সেই বিষয়ে অনেক সন্দেহ আছে। কিন্তু কালক্রমে এটি হিন্দু সমাজে ধর্মীয় একটা বাধ্যবাধকতায় রূপ নিয়েছিল। একসময় ধর্মের দোহাই দিয়ে সমাজপ্রতিরা বা সমাজের যে উচ্চপদস্থ লোক ছিল তারা আসলে বিধবাদের মৃত স্বামীর সাথে সহমরণ বরণ করে নিতে বাধ্য করেছিল। ১৮২৯ খ্রিস্টাব্দে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের উদ্যোগে তোমার ভারতে তখনকার যে গভর্নর ছিল সেই গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আইন পাশ করে এই জঘন্য ও নিষ্ঠুর প্রথার উচ্ছেদ করেছিল। তোমাদের প্রশ্ন হয়ে থাকে যে সতীদাহ প্রথা উচ্ছেদ করেছেন কে? তো এটা তোমার রাজা রামমোহন রায় হলো তোমার রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় আসলে এটা কি করেছিলেন, এই আইনটা রহিত করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তোমরা এইভাবেই দিবে যে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের উদ্যোগে ভারতের তখনকার গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং একটি আইন পাশ করেছিলেন ১৮২৯ সালে, এবং সেই আইন পাশের মাধ্যমে যে এই জঘন্য ও নিষ্ঠুর সতীদাহ প্রথা সেটা উচ্ছেদ হয়েছিল। ঠিক আছে? তাছাড়া তোমার গঙ্গায় শিশু সন্তান বিসর্জন দেওয়ার ঘটনাও আসলে আমরা বিভিন্ন বই থেকে জানতে পারি। তো এই যে সকল অমানবিক কাজ, এই অমানবিক কাজকে ধর্মীয়ভাবে আসলে তাদের পুণ্যের কাজ হিসেবে তারা বিবেচনা করত। গ্রিকদের বিবরণ থেকে জানা যায় যে মৌর্য যুগে সমাজে নারীদের তোমার একটা বিশেষ মর্যাদা ছিল, এবং তারা সাহিত্য ও ফিলোসফিতে তোমার বিশেষ কৃতিত্বের অধিকারী ছিল। কিতাবুল হিন্দ গ্রন্থের প্রণেতা আল বিরুনি বৈদিক যুগে বলেছেন যে বৈদিক যুগে ভারতে নারীর উচ্চ মর্যাদার ভূষিত প্রশংসিত হয়েছিল। তার বর্ণনা মতে সে সময় মেয়েদের উদারভাবে নৈতিক শিক্ষা প্রদান করা হতো এবং শাসনক্ষেত্র ও সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের একটা সুযোগ ছিল। তবে এটি তৎকালীন নারী সমাজের সার্বিক চিত্র ছিল না। অধিকাংশ ক্ষেত্রে নারীদের গৃহে আবদ্ধ হয়ে থাকতে হতো এবং তাদের যে একটা ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ছিল সেটা আসলে প্রকাশ করার কোনো সুযোগ তখন ছিল না। মৌর্য যুগে মূলত তোমার যে রাজ পরিবার এবং অভিজাত শ্রেণী যারা ছিল, মূলত সেই পরিবারের নারীরাই তোমার উচ্চ মর্যাদায় ভূষিত হয়েছিল এবং তাদের আসলে একটা স্থান ছিল সমাজে।
কিন্তু আসলে নিম্নবর্ণের যে সকল নারীরা ছিল তাদের আসলে বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা যেটাই বলি না কেন সেটার কোনোটাই আসলে তখন তেমন ছিল না। তাছাড়া মৌর্য যুগে ভারতে তোমার প্রচলিত ছিল যে দাস প্রথা, এটা একটা জঘন্য একটা প্রথা ছিল। এটি তখন সামাজিক অনুশাসনে এটা পরিণত হয়েছিল। হাটে বাজারে তখন দাস-দাসী ক্রয় করা হতো, বিক্রয় করা হতো। এবং তাদেরকে রাজপ্রাসাদে তাদেরকে বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হতো। মূলত দাসের স্ত্রী আসলে দাসী হতো এবং দাস এবং দাসীর মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করত আসলে সেও একজন দাস হিসেবেই জন্মগ্রহণ করত। এই ছিল তোমার তৎকালীন সময়ের সামাজিক অবস্থা বা সোশ্যাল কন্ডিশন। তোমরা এটা আরেকটু ভালো করে ডিটেলস পড়ে নেবে বই থেকে। আমি পরবর্তী আমি এখন আলোচনা করব তৎকালীন সমাজের যে ধর্মীয় অবস্থা বা রিলিজিয়াস কন্ডিশনস সে সম্পর্কে আমি আলোচনা করব। দেখো, প্রাক মুসলিম ভারত অর্থাৎ সিন্ধু ও মুলতান বিজয়ের প্রাককালে ভারতে প্রধানত হিন্দু, বৌদ্ধ ও জৈন এই তিনটি ধর্ম প্রচলিত ছিল। প্রকৃতপক্ষে মুসলিম বিজয়ের পূর্বে হিন্দু ধর্মই ছিল ভারতের প্রধান ধর্ম। এখনো তোমার ভারতের প্রধান ধর্ম হলো হিন্দু ধর্ম, তোমরা সেটা জানো। তো ভারতের অধিকাংশ রাজাই ছিলেন তোমার হিন্দু। প্রাচীন ভারতের অন্য দুটি প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। তিনি সিদ্ধার্থ নামেও পরিচিত। তিনি বিহারের বুদ্ধ গুহায় মোক্ষ লাভ করে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য একটি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। ভোগবিলাস ত্যাগ করে আত্মার যে শুদ্ধি অর্জন এবং জীবে দয়া করা এবং পুনর্জন্ম, আহ, মানে এই সকল বিষয়গুলো তিনি প্রচার করতেন। এই তিনটি জিনিসই আসলে ভোগ বিলাস ত্যাগ করে আত্মার শুদ্ধি অর্জন, জীবে দয়া এবং পুনর্জন্ম, এই তিনটি ছিল বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। তাছাড়া মৌর্য সম্রাট মহামতি অশোকের সময় বৌদ্ধ ধর্ম ভারতে ব্যাপক বিস্তার লাভ করেছিল। তোমাদের এখানে একটা প্রশ্ন হয়ে থাকে যে কোন সম্রাটের আমলে আসলে ভারতে বৌদ্ধ ধর্মের ব্যাপক বিস্তার লাভ করেছিল? এটার উত্তর হবে যে মৌর্য সম্রাট মহামতি অশোকের সময় বৌদ্ধ ধর্ম ভারতে ব্যাপক বিস্তার লাভ করেছিল। তবে গুপ্ত শাসন আমল থেকে আসলে বৌদ্ধ ধর্মের যে প্রাধান্যটা ছিল সেই প্রাধান্যটা লোপ পেতে থাকে এবং আহ, বৌদ্ধ ধর্মের স্থলে তোমার হিন্দু ধর্মের পুনর্জাগরণ সূচিত হয়েছিল। অন্যদিকে মহাবীর নামক এক ক্ষত্রিয় সন্ন্যাসী জৈন ধর্মের প্রবর্তন করেছিলেন। যে ধর্মের প্রধান শিক্ষা ছিল তোমার অহিংসা ও সংযম। অর্থাৎ অহিংসা ও সংযম হলো জৈন ধর্মের প্রধান শিক্ষা। হিন্দু ধর্মের প্রধান যে ধর্মগ্রন্থ ছিল সেটা হলো বেদ। সেই বেদেও আসলে এক ঈশ্বরবাদের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সেটা উল্লেখ থাকলেও আসলে তারা বহু দেবদেবীর এবং মূর্তির তৈরি করে পূজা করত এবং তোমার এই ধর্মের আচার অনুষ্ঠানের প্রধান অঙ্গই ছিল তোমার দেবদেবীর পূজা করা। আসলে এখন যেটা হয়ে থাকে আসলে দেখো এখনো কিন্তু তারা আসলে বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে। এবং তারা মনে করে যে তাদের আহ, সৃষ্টিকর্তা না, এই প্রত্যেকটা দেবদেবীর সাথে আসলে তাদের সৃষ্টির একটা রহস্য লুকিয়ে আছে, তারা আসলে এটা মনে করে। তো যাই হোক, দেখো তারপরে বৈষম্যমূলক আসলে জাতিভেদ প্রথা ছিল হিন্দু সমাজের তখন মূল ভিত্তি। পুরোহিত শ্রেণীর যে অন্তর্ভুক্ত যারা ছিলেন, পুরোহিত শ্রেণীর অন্তর্ভুক্ত হয় তোমার ব্রাহ্মণেরা ছিল সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন ও ক্ষমতার অধিকারী। একই ধর্ম অবলম্বী হওয়া সত্ত্বেও সবচেয়ে নিম্ন স্তরের যারা ছিল, মানে শূদ্র যারা ছিল, তারা ছিল নির্যাতিত ও নিষ্পেষিত। তাদের আসলে মানে শূদ্রদের ধর্মীয় শাস্ত্র পাঠ এমনকি আহ, শোনারও অধিকার ছিল না।
ছিল না তাদের মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার। মূলত মন্দিরে প্রবেশ তাদের জন্য নিষিদ্ধ ছিল। তো ব্রাহ্মণগণ ইচ্ছা করে সাধারণ জনগণকে আসলে অজ্ঞ রাখতেন। এই এবং তোমার দুর্নীতি পরায়ণ যে ব্রাহ্মণরা ছিল, এই ব্রাহ্মণেরা জনসাধারণের দুর্বলতা ও ভীতির সুযোগ নিয়ে কেবল জীবিকা নির্বাহী করতেন না, নিজেদের আধিপত্যও প্রতিষ্ঠা করেছিলেন। এই কথাটি বলেছেন প্রফেসর মোহাম্মদ হাবিব। তার যে গ্রন্থটি রয়েছে সুলতান আহ, মাহমুদ অব গজনি, এই যে তার বই, এই বইয়ে ডক্টর মোহাম্মদ হাবিব এই কথাটি বলেছেন। অন্যদিকে ডক্টর দীনেশচন্দ্র সেন ব্রাহ্মণদের অত্যাচারী ভূমিকার কথা উল্লেখ করেছেন তার যে বিবরণী আছে বা গ্রন্থ আছে সেটার মধ্যে। মূলত আমরা যদি ধর্মীয় অবস্থা তখন আলোচনা করি তাহলে আমাদের সামনে আসে আসলে তখন ভারতে আসলে তোমার ৩ ধরনের ধর্মটাই আসলে বেশি প্রচলিত ছিল। প্রধান ধর্ম ছিল হিন্দু ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম আর হলো জৈন ধর্ম। এবং হিন্দু ধর্মে আসলে তারা বিভিন্ন দেবদেবীর পূজা তখনও করত, এখনো করে। আর বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের যে ধর্মটা, সেটা হলো আসলে বৌদ্ধ ধর্ম। জৈন ধর্ম, এই যে ৩ টা ধর্ম, এই ৩ টা ধর্মের মধ্যে বিশেষ করে হিন্দু ধর্মের যে জনগণ ছিল, তারাই আসলে বিভিন্ন যে শ্রেণী বেদে বা বিভিন্ন বর্ণে আসলে তারা নিজেদেরকে বিভক্ত করেছিল। এবং তোমার সর্বস্তরে ছিল তোমার ব্রাহ্মণরা এবং সর্বনিম্ন স্তরে ছিল তোমার আহ শূদ্ররা। ঠিক আছে? তো এই যে একটা পরিস্থিতি, জাতিভেদ প্রথা, আসলে এই জাতিভেদ প্রথাটা তোমার ভারতীয়দের মধ্যে যে একটা ঐক্য থাকা প্রয়োজন ছিল, যে ঐক্যটা সেই ঐক্যটা আসলে ভেঙে দিয়েছিল। আম, এবং যখন তোমার আরবরা সিন্ধু অভিযান চালিয়েছিল, তখন আসলে এটা আসলে তোমার এই যে জাতিভেদ প্রথা, এই জাতিভেদ প্রথায় জর্জরিত, নির্যাতিত, নিষ্পেষিত সাধারণ জনগণ আসলে আম আরবদের আসলে মনে, মনে ওয়েলকামিং জানিয়েছিল। এখন আরেকটা পয়েন্ট আমি এখানে আলোচনা করব। সেটা হলো তৎকালীন সময়ে ভারতের শিক্ষা ও সাংস্কৃতিক অবস্থাটা আসলে কেমন ছিল? অর্থাৎ এডুকেশনাল অ্যান্ড কালচারাল কন্ডিশনস। তো এখানে তোমার আসলে দেখো যে প্রাক-মুসলিম ভারতবর্ষে শিক্ষা-দীক্ষা ও কৃষ্টি সভ্যতার আসলে যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়েছিল। প্রাচীন ভারতে তোমার গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা সহ যে অন্যান্য বিজ্ঞান ও মানবিক শাখাগুলো আছে, জ্ঞানের উচ্চ শিখরে আসলে পৌঁছেছিল সেগুলো। ভারতীয়রাই গণিতে শূন্য ও দশমিক ব্যবস্থা প্রচলন করেছিলেন। তোমার অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে শূন্য প্রচলন করেছিলেন কারা? এটা হবে ভারতীয় গণিতবিদরা আসলে শূন্য ও দশমিক ব্যবস্থা প্রচলন করেছিলেন। বৌদ্ধ ও হিন্দু শাসনাধীনে দেশের সর্বত্রই আসলে শিক্ষার বিস্তার ঘটেছিল। মঠ, টোল, পাঠশালা, কলেজ, এমনকি কোথাও কোথাও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বলে আমাদের পূর্বের ইতিহাস যখন আমরা পড়ি তখন আসলে জানতে পারি। দেখো এইখানে পশ্চিম ভারতের বল্লভী এবং বিহারের যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, সেগুলো খুবই ইতিহাসে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো। এখনো তোমার নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা ছিল, সেটার ধ্বংসাবশেষ এখনো আছে। তোমার এইগুলো ছাড়াও আসলে উদন্তিপুর, বিক্রমশিলা এবং বারাণসীতে আসলে উচ্চশিক্ষার যে সুব্যবস্থাটা ছিল সে সম্পর্কে আমরা জানতে পারি। বর্তমান পাকিস্তানে অবস্থিত যে তক্ষশিলা আছে, সেই তক্ষশিলায় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি প্রতিষ্ঠিত হয়। সেখানে বিদেশ থেকেও শিক্ষার্থী আসতো। তোমার যে বর্তমান পাকিস্তান, সে পাকিস্তানে অবস্থিত তক্ষশিলায় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি আম, তোমার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এই তক্ষশিলাতে। তো সেখানে বিদেশ থেকে তোমার অনেক শিক্ষার্থী আসতো।
মালভ ও আজমিরের সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল। এসব প্রতিষ্ঠানে ধর্মশাস্ত্র ও বেদান্ত ছাড়াও আসলে তোমার ফিলোসফি, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আসলে শিক্ষাদান করা হতো। আম, তাছাড়া তোমার প্রাক মুসলিম ভারতবর্ষে হিন্দু কাব্য, নাটক, উপন্যাস ও গদ্য সাহিত্য আসলে বিকশিত হয়েছিল। কবি সাহিত্যিক হিসেবে তোমার বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন ভগবতী, বাহমান, জয়দেব, রাজশেখর, শ্রীহর্ষ, কালিদাস প্রমুখ বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত ও নাগার্জুন জ্যোতির্বিদ্যায়, গণিতশাস্ত্র ও চিকিৎসাবিদ্যায় আসলে ব্যুৎপত্তি লাভ করেছিলেন। স্থাপত্য ও ভাস্কর্য শিল্পেও ভারতীয়দের নৈপুণ্য ছিল বিস্ময়কর। এই দিক দিয়ে তোমার যে কৈলাস মন্দির ছিল, ভুবনেশ্বর ও কোনারকের যে মন্দির ছিল, সেই মন্দিরগুলো আসলে খুবই বিখ্যাত মন্দির। এছাড়াও তোমার ছিল ইলোরা, অজন্তা, খাজুরা, গান্ধার ও সাঁচির চিত্র ও স্থাপত্য কৃতি ভারতীয়দের আসলে উচ্চমানের যে শিল্প নৈপুণ্য ছিল, সেই শিল্প নৈপুণ্যের পরিচয় বহন করে। তাছাড়া এই সময় সঙ্গীতবিদ্যায় তোমার ভারতীয়রা কৃতিত্বের পরিচয় দিয়েছিল। তো আমাদের এই আলোচনা থেকে আমরা আসলে বুঝতে পারি যে ভারতীয় তৎকালীন ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা, প্রশাসনিক অবস্থা যেমনই থাকুক না কেন আসলে তোমার শিক্ষা ব্যবস্থায় আসলে এদের আম, শিক্ষা ব্যবস্থা আসলে অনেক উৎকর্ষ সাধিত হয়েছিল। আম, তো আমরা বলতে পারি যে আসলে এই সময় তোমার শিক্ষা দীক্ষা ও কৃষ্টি সভ্যতায় আসলে যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়েছিল। তোমাদের প্রশ্ন এসে থাকে যে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লিখো। তো আমি এখন একটু সংক্ষেপে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো আসলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের মগধ রাজ্যে অবস্থিত ছিল। এর অবস্থান বিহারের যে রাজধানী পাটনা, সেই পাটনা থেকে 95 কিলোমিটার দক্ষিণ পূর্বে বিহার শরীফের কাছে অবস্থিত। ও, কারেন্ট চলে গেছে, তো আমার ইন্টারাপ্ট হচ্ছে। তো খ্রিস্টীয় পঞ্চম শতকে আসলে নালন্দা বৌদ্ধ মহাবিহার নির্মাণ করা হয়েছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে আসলে 1200 শতাব্দী পর্যন্ত এটি ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষা কেন্দ্র। সম্ভবত 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির নেতৃত্বে মামলুক বাহিনী নালন্দা বিহার ধ্বংস করেছিল। 1915 সালে খনন কাজ চালিয়ে এই বিহার আবিষ্কার করা হয়েছিল। এখানে তোমার যে মঠ মন্দির ছিল, এগুলো ছাড়াও প্রচুর ভাস্কর্য, মুদ্রা, সিলমোহর ও উৎকীর্ণ লিপি পাওয়া গেছে। 800 বছর পর 2014 সালের 1 সেপ্টেম্বর আবারও নালন্দা বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। বর্তমানে এটি ইউনেস্কোর তালিকায় বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান। তোমরা এই সম্পর্কে আরো উইকিপিডিয়াতে সার্চ করবে বাংলা লিখে, তাহলে তোমরা এই সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে। তো তো আমি আজকে এখানে আমি এই অধ্যায়টা শেষ করব। তোমরা ভালো করে এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর আমার যে পরবর্তী ক্লাস, সেই পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব গজনির যে সুলতান ছিলেন, গজনির সুলতান মাহমুদ। সেই গজনির সুলতান মাহমুদ, তোমরা জানো যে ভারতবর্ষে আসলে 17 বার অভিযান পরিচালনা করেছিলেন এবং 17 বারই আসলে তিনি মোটামুটি জয়ী হয়েছিলেন। তো আমরা আসলে আমাদের পরবর্তী ক্লাসে পড়াবো হলো গজনির সুলতান মাহমুদ, এবং গজনির সুলতান মাহমুদের যে ভারত অভিযানগুলো ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে আমি এখানেই আমার ক্লাস শেষ করব। তোমরা সুস্থ থাকো, নিরাপদে রাখুক তোমাদের মহান সৃষ্টিকর্তা, এই কামনাই করেই। তো ভালো থাকো। আল্লাহ হাফেজ।